ডায়মন্ড হারবারের কি অবস্থা একবার দেখাবো। 4 লক্ষ ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 4 লক্ষ ভোটে এগিয়ে, টার্গেট পার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবার টার্গেট 4,12,000 ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে 4,12,000 ভোটে। শিবাজিদা, এখানে কি অন্যতম অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বটেই ভোট ব্যাংক, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে অপেক্ষার পর অপেক্ষা বিজেপি প্রার্থী অ্যানাউন্সমেন্টে বিজেপি কাউকে ফিল করাবেন এইরকম জায়গায় চলে গেছিল। পরে শুনছিলাম এদের যারা স্ট্র্যাটেজিস্ট, মূলত শুভেন্দু অধিকারী বা তারা ভাবছিলেন এখানে আইএসএফ থেকে দাঁড়াবে নওশাদ সিদ্দিকী। এই সব খবর আইএসএফ বলেছিল কিন্তু দাঁড়ালো না। এই যে দাঁড়ালো না, তার জায়গায় যদি অভিজিৎ দাস ববি, তিনি দীর্ঘদিনের বিজেপির ওখানকার লোক, আরএসএস এরও লোক, হয়তো তাকে তো আগেও দেওয়া যেত। তিনি সংগঠনের সময় কতটা পেলেন আমি বলছি না, তাহলে কিন্তু 4 লক্ষ হতো কি না, হয়তো 3 লক্ষ, মানে কিছুটা হলেও হতো। এই যে আজকে যে জায়গায় একজনকে নামিয়ে দেওয়া হলো এবং তার পেছনে সেভাবে দাঁড়ানো হলো না, এই দাঁড়ানো হলো না মানে তাকে এত কম সময় দেওয়া গেল, সেটাও তো একজন প্রার্থী হেরে যাবেন হয়তো, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জায়গার বুদ্ধি কার? বিজেপির দিক থেকে এই বুদ্ধি কার হয়েছিল? সোমরাজের সঙ্গে কথা বলি একটু। কত রাউন্ড শেষে এখনো পর্যন্ত 4,12,000 ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়? সোমরাজ, দেখুন, আর মাত্র কয়েকটা রাউন্ড বাকি রয়েছে ডায়মন্ড হারবার লোকসভায় ভোট গণনা শেষ হতে, এবং সেখানেই যেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লিডের মার্জিন পেরোলো 4,12,033, অর্থাৎ বিজেপি প্রার্থীর থেকে 4,12,033 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম তিনি এর আগেও একাধিকবার নির্বাচনী প্রচার চলাকালীন দাবি করেছিলেন যে তার মার্জিন এবার বেড়ে 4 লক্ষ হবে। এখনো কয়েকটা রাউন্ডের গণনা বাকি রয়েছে, তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিডের মার্জিন 4 লক্ষ পের করলো, তেমনটাই নির্বাচন কমিশনের তথ্য বলছে। ওকে, ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই যাব। কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় যাব এই প্রশ্নেই। ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দুর্নীতির ভুরি অভিযোগ উঠেছে। সিবিআই, ইডি বারবার ডেকেছে, তিনি হাজিরা দিয়েছেন। তাহলে কি মানুষ সেটাকেই গ্রহণ করলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এইভাবে বিজেপি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখার কৌশল? 1 তারিখ যেদিন ভোট হচ্ছে, আমি তোমাদের এখানে ছিলাম, তো সেদিন অভিজিৎ দাস মানে এখানকার ববি যিনি, উনি গিয়ে একজন প্রিসাইডিং অফিসারকে বলছিলেন যে আপনার কি চাকরি করার ইচ্ছে আছে? আমার তখন ওনাকে দেখে মনে হলো ওনার কি ভোট লড়ার ইচ্ছে আছে। সমস্যাটা হচ্ছে গিয়ে ওখানে তো বিজেপি জামাল কুদু করেছে, ববি দেওলের জায়গায় এই ববিকে নামিয়েছে। ওরা কি ভোট লড়তে নেমেছে নাকি? তুমি আলটিমেটলি কাউকে খুঁজে পাইনি ওখানে। অভিজিৎ দাস ববি পাড়ার লোকটা চেনে না, এবং এই খেলা এবং এই করতে গিয়ে আলটিমেটলি আমরা যখন বলেছিলাম যে দেখো, আমরা যখন ভোটে লড়বো আমি তো তোমার ঘরে গিয়ে তোমায় গোল দেবো। এবং অভিজিৎ দাস প্রায় 4 ঘন্টা আটকে ছিলেন। আমি ছিলাম সেই সময় এখানে স্টুডিওতে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন, কিউআরটির বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন। এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার এবার শাসক দলের থেকে বিরোধী দল বেশি করেছে, এবং সেখানে হচ্ছে গিয়ে যারা ঘটনাচক্রে কেন্দ্রের শাসক দল। এবার স্বরাষ্ট্র মন্ত্রকের নাম আজকের দিনেও অমিত শাহ। সেই অমিত শাহকে বলতে হবে যে ওনার কিউআরটি এনআরটি কেন হলো, নো রেসপন্স টিম কেন হলো, সেই উত্তরটা তো আমি দিতে পারবো না। এবার বারবার তো সেই কথাটাই বলি যে অনির্বাণ গাঙ্গুলির মতো যারা প্রোটোটাইপ আছে, যারা সামনে লোকজনকে দাঁড় করিয়ে আজকে 1 ঘন্টার ভেতর দেখবে এরা সব দিল্লির বিমান বোর্ড করেছে, আর যারা রাস্তায় খাটলো সেই লোকগুলো মার খাবে, তার পাশে কেউ দাঁড়াবে। সপ্তর্ষি, এখানেই কি একটা ফ্যালাসি তৈরি হলো যে অভিজিৎ দাস ববি, অন্য কেউ নয়, অন্য কাউকে পাওয়া গেল না? দেখুন, একটা দল তার প্রার্থী কিভাবে ঠিক করবে সেটা তার দলের নিজস্ব জায়গা, ঠিকই, এবং সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ক্যান্ডিডেট, আপনি অভিজিৎ দাস ববি আমাদের অত্যন্ত পুরনো কর্মী, একদম আরএসএস এর সংঘ সম্পর্কিত, পরবর্তী ক্ষেত্রে ছাত্র রাজনীতি, তারপর পার্টিতে আসা, সবটা মিলে তো একটা পুরো পরিমণ্ডল, সবটাই বিজেপি।
আপনি এখানে প্রশ্নটা কি করে হলো যে উনি খারাপ প্রার্থী? আমাদের সেই না দলের লোকটাকেই কিন্তু তো চেনা- সময় নেওয়া প্রার্থী হলে আগে অভিষেক দেওয়া বন্দ্যোপাধ্যায় হলো না। কবে না, প্রার্থী আগে হয়ে গেছে সময় দেওয়া হলো না। এই দেওয়াটা সময় আরে, দেওয়া এই বিদ্যাসাগরকেও পরীক্ষায় এটা- বসবার আগে প্রিপারেশন টাইম দিতে হয়। আপনার মুশকিল কি বা অভিষেক বাবু, মানে স্টুডিওর অভিষেক বাবু, আপনাদের সমস্যাটা কি জানেন তো? মানে ওই কোন জায়গাতে আপনারা দাঁড়িয়ে আছেন? আপনাদের টোটাল ভারতবর্ষে কতজন ক্যান্ডিডেট দিয়েছেন? আপনার জোট মিলে কতজনকে যেতে হয়েছে? আপনার এত কিছু রয়েছে। আমাদের না, না, আমি আমাদের বলি, ক্যান্ডিডেট এতক্ষণ কম, ধরে কিন্তু আমাদের এই ভাড়াতে এতক্ষণ আনতে হয়নি, আমাদের কোথায় ভাড়া বাড়ি করে আছে? আনতে হয়নি। আমার কোথায় তোমার বাড়ি সমস্যাটা আছে? হয়ে গেছে যে তুমি যখন ওকে, মার ওকে, খেয়েছো ওকে, তখন please. কেউ মার খায়নি, ওকে, এখন সপ্তর্ষি তোমাকে শেষ করো। যাকে জিন্দাবাদ সপ্তর্ষি বলতে শেষ করো। হচ্ছে তারা তো তুমি মার না, খেয়েছো। এই সপ্তর্ষি শেষ সিটটা- করো, ওটা please. ওটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে আমাদের ওটাই বিড়ম্বনা, ওটা অ্যাকচুয়ালি বিষয় না, আমি- ওটা অ্যাকচুয়ালি ওকে 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 আমি একটু বলি হ্যাঁ, হ্যাঁ, অভিষেক sure, sure, sure. সেটা হচ্ছে যে প্রার্থী আমাদের দেওয়া হয়েছে সবাই দলেরই কর্মী। এবার দলে কেউ সময়ে আসে, কেউ পরবর্তী ক্ষেত্রে আসে। তুমি যদি তোমার দলের ইতিহাস দেখো, তোমার দলেও নতুন লোক আসে, কিছু লোক বেরিয়ে যায়। যে কোনো রাজনৈতিক দল যদি গতিময় সপ্তর্ষি এবার একটু বিরত করছি। তুমি বলেছিলে এখনো অনেক রাউন্ড বাকি আছে। সন্দেশখালী, বসিরহাট, হাজী নুরুল নেমে এলো ব্যবধান 1 লক্ষের কিছু বেশি। 5 লক্ষে গিয়েছিলেন, এখন 1 লক্ষ কত হাজার, 1,54,000 ভোটে এগিয়ে। কেন এতটা পার্থক্য হলো হঠাৎ? অনুপম, হ্যাঁ দেখো অয়নদা, সকাল অনুপম থেকে আজ শুনতে পাচ্ছি না। অনুপম, হ্যাঁ অয়নদা শুনতে পাচ্ছি। হ্যালো হ্যাঁ, শুনতে অয়নদা, পাচ্ছি। শুনতে পাচ্ছো? হ্যাঁ অয়নদা, এটা যে সকাল থেকেই আজকে এতক্ষণ ধরে যে রেজাল্ট আমরা দেখিয়েছি পুরোটাই নির্বাচন কমিশনারের ভুল। আচ্ছা। নির্বাচন কমিশনার একদম কন্ট্রোল রুম থেকে পুরো ভুল তথ্য দিয়েছে, যে কারণেই আমরা নিউজ 18 বাংলার যে দর্শকরা এতক্ষণ নিউজ 18 বাংলার পর্দায় নজর রেখেছিল তাদেরকেও আমরা ভুল তথ্য দেখাতে আমরা বাধ্য হয়েছি। তার কারণ পুরো ভুলটাই নির্বাচন কমিশনারের। নির্বাচন কমিশনারের যে ভুল রেজাল্ট দিয়েছিল তাতে 5 লক্ষেরও বেশি ভোটে এগিয়ে গিয়েছিল হাজী নুরুল ইসলাম। এখন তারা সংশোধন করে যে রেজাল্ট দিল সেই রেজাল্টে দেখা যাচ্ছে 1 লক্ষ 6 রাউন্ডের শেষে 1,54,619 ভোটে হাজী নুরুল ইসলাম এগিয়ে আছে এবং তার সে মোট যে ভোট পেয়েছে সেটা হচ্ছে 2,77,815 এবং তার বিরোধী যে বিজেপির রেখা পাত্র সে পেয়েছে 1,23,196। এটা কি এত বড় ষষ্ঠ ভোট। রাউন্ডের শেষে? একদম ষষ্ঠ রাউন্ডের শেষে এইটা হচ্ছে ফাইনাল রেজাল্ট দিয়েছে নির্বাচন কমিশনারের থেকে। এই ভুলটা ধরা পড়লো কিভাবে এবং কখন? এই ভুলটা ধরা পড়লো একদম আমাদের সাংবাদিকদের কারণেই এই ভুলটা ধরা পড়লো। তার কারণ ষষ্ঠ রাউন্ডের শেষে যখন আমরা হিসেব করি হ্যাঁ। তখন 15 লক্ষের 800 কিছু ভোট হচ্ছে পলি হয়েছিল, কিন্তু আমরা ষষ্ঠ রাউন্ডের শেষে হিসেব করে দেখি 17 লক্ষেরও বেশি ভোট পোলিং দেখাচ্ছে। তখনই আমরা কমপ্লেন করি এবং তখনই এই সংশোধন করে নির্বাচন কমিশনার এবং এই নির্বাচন কমিশনের থেকে এই যে ভুল, এই ভুল সারা রাজ্যের মানুষ দেখলো। আজকে এই ভুল কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু দায়ী। এই ভুল তথ্যই আমরা জানি, যে মানুষ দেখলো এটার জন্য পুরো দায়ী ওকে নির্বাচন ওকে কমিশন। ওকে শিবাজিদা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একই জিনিস আপনি বারাসাতে সকালে হয়েছিল। হ্যাঁ। কাকলি ঘোষ দস্তিদারকে সেখানে দেওয়া হয়েছিল প্রায় 6,000 ভোটে, উনি এগিয়েছিলেন। আবার সেটা এই ওখান থেকে তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে ওটা সার্কুলেট করেছিল ডিওয়াইসি বা কিছু থেকে। এই জিনিসটা কেন হচ্ছে? এবার আপনি দেখুন ওখানে বিরোধী দলের কর্মীরা এজেন্টরা স্বাভাবিক মনমরা হয়ে যাবে, কেউ ওখান থেকে হ্যাঁ, পিছিয়ে যাবে একেবারে। এবং এটাই হচ্ছে মানে সেই সিপিএম এর সায়েন্টিফিক রিগিং এর মতন এটা আরো কিছু তকমা নিয়ে মানে এটা অদ্ভুত ভাবে তৃণমূলের কি দায়? অবভিয়াসলি তৃণমূলের দায়। ইলেকশন কমিশন Obviously তৃণমূলের ইলেকশন দায়। কমিশন কি করছে? এখানকার যে প্রসেসে যে অফিসাররা আছেন, যে অফিসাররা চলছেন তারা Okay. কাদের আরে আমি তো ভাবছি নন্দীগ্রামের আরে, পুনরাবৃত্তি করার চেষ্টা করা হচ্ছে কিনা। আরে আবার ওইটা ভুল জায়গায় নির্বাচন যাচ্ছ। কমিশনকে কাজে বেশ, লাগিয়ে শিবাজিদার কাছে নন্দীগ্রামের আসি পুনরাবৃত্তি ব্যাখ্যাটা। করার চেষ্টা করা হচ্ছে শিবাজিদার কাছে কিনা। আসি ব্যাখ্যাটা নিয়ে। চলছে। এখানে তো রাজনৈতিক তর্ক বিতর্ক চলছে। না, আমি বলছি রাজনৈতিক আমাদের কাছেও যে হারে হাজী নুরুলের এগিয়ে যাওয়া আমরা অবাক এটা জানি, কাণ্ড। হ্যাঁ। এগিয়ে যাওয়ার কথা, হ্যাঁ। কিন্তু এই পরিমাণে এবং সমস্ত কনস্টিটিউয়েন্সি ষষ্ঠ থেকে রাউন্ডের শেষে। ষষ্ঠ রাউন্ডের শেষেই যদি এই 4 লক্ষ হয়, 4.5 লক্ষ হয়, তাহলে এটা শেষ পর্যন্ত কত রাউন্ডে কত লক্ষ ভোটে এগোবে? একটাই খালি কথার হ্যাঁ। যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা পকেটসগুলো জানি, কোথাও জিততে পারে, কোথাও আসতে পারে, এবং তার সঙ্গে নিরাপদ সরকার আমরা কেউ ভাবছি না, সর্দার, হ্যাঁ। নিরাপদ সর্দার তিনি কত ভোট পাচ্ছেন। সুতরাং অনেকগুলি ফ্যাক্টর আমরা যদি একসঙ্গে আনি, এখানে দুজনকেই দেখানো হচ্ছে রেখাপাত্র থেকেই এগিয়ে আছেন 1 লক্ষ ভোটে।
এটাই কিন্তু মোটামুটি সেটাও কম নয়। যদি একদম তাই। যদি ষষ্ঠ রাউন্ডের শেষে 1,54,000 1 লক্ষ ভোটে এগিয়ে যায়, হ্যাঁ। সেটা শেষ পর্যন্ত হয়তো 3 লাখ ভোটেও এগিয়ে যেতে পারে, সবব্রত যদি একই রকম হয়। কিন্তু এখানে যদি আমি একটাই কথা বলছি, যেটা সপ্তর্ষি বললেন, আমি একটাই খালি কথা বলছি, একই রকম কিন্তু ভাই গত 2 দিন আগে যখন এখানে এক্সিট পোলগুলো বিভিন্ন জায়গায় হয়েছিল, একই রকমভাবে মুষড়ে পড়েছিল অন্য অবিজেপি পার্টির যারা সদস্য, তারা কর্মী, তারাও মুষড়ে পড়েছিল। সুতরাং এই যে খেলাটা, এটা অত্যন্ত অনুচিত, সেটা মিডিয়া থেকে করলেও অনুচিত, এবং সেটা যদি ডিআইসি বা যেটা বলছো তুমি বা অন্যান্য জায়গা থেকে করলে সেটাও অনুচিত। সঠিক তথ্যের ওপরে সবকিছু করা উচিত, মিডিয়ারও করা উচিত। অবশ্যই নারী নির্যাতনের থেকেও কি প্রকট হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার দিয়েই আজকে এই জয়, আজকে এই রকম ফলাফল? না, আমি তো বললাম একটু আগেই যে এক তো জমি বিরোধিতার, জমি যে এরকম জমির চরিত্র বদল, এটাও একটা বিষয়। নিরাপদ সর্দাররা যে কথা বলছিলেন বারবার, কিন্তু যখন 2011-র পরে সন্ত্রাস হয়েছে, তখন কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ সিপিআইএম এর উপরেই হয়েছে। পাড়া ছাড়া সিপিআইএম ক্ষমতাচ্যুত হয়েছে, ঠিকই, পাড়া ছাড়া সিপিআইএম কে হতে হয়েছে। পানি কেস, গাঁজা কেস, যা খুশি, হামলা মামলা যা খুশি, ফলে সেই জায়গাটায় ফাঁকা ছিল, সেই জায়গাটা একটা অসুবিধা হয়েছিল। কিন্তু বারে বারে এটা ঠিক, এটা একটা কথা যে সবটা মিলিয়ে যে গোটা দেশ জুড়ে যে বিজেপির বিরোধিতা, সেটা তো দেখছেনই। সেই বিজেপি বিরোধিতার প্রশ্নটা কিন্তু সামনে চলে এসেছে। আমি আরেকটা কথা বলি, সেটা হলো যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে যে এই মার্জিন ইত্যাদি দেখাচ্ছেন। আচ্ছা, আমি বারবার এই প্রশ্ন বলি তৃণমূলকে, যে জয় করে তবু ভয় কেন তোর যায় না? যদি জানবেনই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন যে জিতবেন, তাই যদি হয় তাহলে আজকে কাউন্টিং এজেন্টদের মেরে বার করে দিয়েছেন, দেখেছেন আপনারা। সেই অভিযোগ এসছে, পরাজিতের আর্তনাদ ছাড়া কিছু নয়। সেই দিন বারে করতে হয়েছে, ভোট দিতে দেয়নি, ভোট হয়নি। এই ঘটনা কেন ঘটবে? কি কারণের জন্য ঘটবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে কেন ঘটবে? আমি এই প্রসঙ্গে আসবো তৃণমূলের কাছে, কারণ আরামবাগ যেখানে জিতছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে অত্যাচার, নিপীড়ন, হ্যান ত্যান সমস্ত কিছুর অভিযোগ উঠছে। আরামবাগ তৃণমূল পাবেই না ধরে নিয়েছিল, কারণ অপরূপা পোদ্দারের সেই রকম ভাবে একটা অ্যান্টি ইনকামবেন্সি, তার বিরুদ্ধে একটা বিষয় ছিল। সেখানে মিতালি বাগ অনেক এগিয়ে আছে আরামবাগে। সুতরাং এবার আসবো একদম রচনা বন্দ্যোপাধ্যায়, আসবো, তারপরে আরামবাগ নিয়ে কথা বলবো। রচনা বন্দ্যোপাধ্যায় 24,000 ভোটে, 24,000-এরও ভোটে এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়, হুগলির প্রার্থী। হুগলিতে এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়ের থেকে 24,000-এরও বেশি ভোটে এগিয়ে। কি বলছেন রচনা বন্দ্যোপাধ্যায়, দেখুন। আজ অব্দি এটাই বলে এসেছি যে আমি আশাবাদী, এবং ঠাকুর যেটা ভালো চাইবেন সেটাই হবে। সবাইকে বলবো যে কোনো রকম উত্তেজনা নয়, কোনো রকম কিচ্ছু না, সবাই হাসি মুখে থাকো, আনন্দে থাকো, এবং কেউ যেন কোথায় কোনো রকম যেন উশৃঙ্খলা না হয়, যেন কোনো রকম চেঁচামেচি না, সবাই যেন আনন্দ করে থাকে। আজ অব্দি এটাই বলে এসেছি যে আমি আশাবাদী, এবং ঠাকুর যেটা ভালো চাইবেন সেটাই হবে। সবাইকে বলবো যে কোনো রকম উত্তেজনা নয়, কোনো রকম কিচ্ছু না, সবাই হাসি মুখে থাকো, আনন্দে থাকো, এবং কেউ যেন কোথায় কোনো রকম যেন উশৃঙ্খলা না হয়, যেন কোনো রকম চেঁচামেচি না, সবাই যেন আনন্দ করে থাকে। যেটা বলছিলাম সুদীপ, তাহলে হ্যাঁ, মিতালি বাগটা আসছি আমি, অভিষেক কনিনিকাদির জবাবটা একটু নিয়ে নিই। না, আমি প্রথমেই বলবো যে আরামবাগ সহ কোচবিহার সহ ডায়মন্ড হারবারে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4,65,652 ভোটে লিড করছেন সপ্তম রাউন্ডের শেষে। এই ভোটটা তো আর দখল করে হয় না। আমি আপনাদের বলছি যে পরাজয়ের পরে মানুষের রায়টা মেনে নিতে হবে। এমন নয় যে শুধু ডায়মন্ড হারবার, সব জায়গায় সিপিএম আজকে থার্ড পার্টি হয়ে গেছে, তৃতীয় স্থানে চলে গেছে। তাই আমি আপনাদের বলছি যে নিজেদের দলের অবস্থান মানুষের কাছে কতটা পৌঁছতে পারছেন সেটা নিয়ে মূল্যায়ন করুন। আমি বরং বলবো যে এই পরাজয় মেনে নিয়ে সিপিএম তাদের চেনা ঔদ্ধত্য থেকে বেরোক, সিপিএম তাদের চেনা লাইন থেকে বেরিয়ে মানুষ কি বলছে, মানুষ কি চাইছে সেটা সিপিএম বরং শুনুক। আমি বলছি যে একটা বুথেও যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটা নিন্দনীয়। আমি স্টুডিওয়ে বসে নিন্দা করছি, কিন্তু আমি এটা বলছি যে এই নিন্দার পাশাপাশি এই যে অভিযোগের যে সারবত্তা নেই কোনো,
এই যে সাজানো কিছু কিছু অভিযোগ, আপনাদের সবটাই অভিযোগ, প্রমাণ কিছু নেই। তাই আমি বলছি এটাকে আপনারা যদি এখন এই 4,65,652-তে লিড করলে যখন এটা বলবেন ভয় দেখিয়ে তখন মনে হবে পরাজিতের আর্তনাদ। 30টার উপরে আসন পাওয়া যায়। সেটাই বললাম, আমি তো সেই কথাটাই বললাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব, ওদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব, জিতবেন এই কনফিডেন্স তো তার নিশ্চিত ছিল, তাহলে কেন এটা করতে হলো? আমি তো এই কথাটা বলছি। ওরা তো দাবি করছে কিচ্ছু হয়নি, একটা বুথেও যদি হয় আপনি সেটা তো জানেন, নিন্দনীয়। আপনারা তো নিজেরা জানেন, সেদিন তো স্টুডিওতে ছিলেন, আপনিও ছিলেন, সবাই ছিল সেদিন। তো বারে বারে এ ধরনের ঘটনা দেখানো হয়েছে, এক ফোঁটা রক্ত ঝরেনি, দেখানো হয়েছে, এক ফোঁটা রক্ত ঝরেনি, এই ঘটনা দেখানো হয়েছে। বাম জামানায় নির্বাচনের সময় যে ওখানে তো একটা বাড়ির 25টা ভোট পঞ্চায়েত বলুন, এই বলুন, কোথাও রক্ত একটার ঝরেনি। পর একটা জায়গা, প্রসঙ্গে আসি আমি। পঞ্চায়েত বলুন, এই বলুন, দেখুন, কোথাও আরামবাগে কোথাও যেখানে কখনো বিজেপি আর হাওয়া ছিল, অন্য জায়গায় যখন সিপিআইএম জিতলে সেটা উদ্ধত্ত, সিপিআইএম যদি জিততো সেইভাবে পঞ্চম রাউন্ডের শেষে দেখা যাচ্ছে পঞ্চম রাউন্ডের পরে আরো রাউন্ড আছে, কিন্তু তাতেও মিতালি বাগ 24,119 ভোটে এগিয়ে। এখানেই একটা কথা বলছি অয়ন, যে এটাকে বলে আন্ডারডগ, এবং আগে থেকেই লোকেরা জানে এই অরূপকান্তি দিগর, যিনি হয়তো এখনকার যারা বিজেপি নেতৃত্ব তার থেকেই তাদেরই চয়ন। এবারে এই অরূপ, সেখানে একটা অ্যান্টি ইনকামবেন্সি ছিল কার বিরুদ্ধে? আগের যিনি ক্যান্ডিডেট ছিলেন, আগের যিনি সাংসদ ছিলেন তার ব্যাপারে, এবং তিনি খুব অল্প মার্জিনে 1100 না 1200 ওই মার্জিনে তিনি জিতেছিলেন, 1200 বা এরকম একটা ভোট জিতেছিলেন। এই মিতালি বাগের একটা কথা তাকে কেউ খেয়াল করেনি। মিতালি বাগের বাবা একদা সিপিআইএম এর কর্মী ছিলেন। মিতালি বাগ কিন্তু একদম তলার থেকে ওঠা একজন লোক, যে মহিলার লড়াইয়ের পঞ্চায়েতের বুথ থেকে উঠেছে, এবং তার বাবা একদা সেটা নিয়েও কথা উঠেছে, তার বাবা এই সময় এই জায়গায় তার লড়াইয়ের একটা ট্র্যাডিশন আছে। এখনো সুকান্ত মজুমদার বলছেন তৃণমূলের থেকে একটা আসন বেশি হলেও বিজেপি পাবে। শেষ হাসি সুকান্ত মজুমদার বলছেন তারাই হাসবেন। কি বলছেন দেখুন পাল্টা জয়প্রকাশ মজুমদার। যেটা গোনা হয়েছে মাত্র 25%ও হয়নি, অতএব এটাকে ব্যবহার করে আমাদের বিরোধী পক্ষ অনেক কিছু বলার চেষ্টা করছে। শেষ হাসি আমরাই আসবো। আমি বলছি তৃণমূলের থেকে একটি হলেও আমরা সিট বেশি পাবো। 3টে রাউন্ড আমাকে দিন, আমি এগিয়ে যাব। যেটা আমরা বারবার বলে এসেছিলাম সর্বভারতীয় ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেটা যে ঠিক বলা হচ্ছিল সেটা সত্য প্রমাণিত হয়েছে। নরেন্দ্র মোদীর একাধিপত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল এক্সিট পোলে। আজকের যে ফলাফল বেরোচ্ছে তাতে প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির যে জায়গা নেই সেটা আবার প্রমাণিত হচ্ছে। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গে যে সিপিএম এর কোনো জায়গা নেই, তাদের শূন্যতার দুঃস্বপ্ন আর কাটলো না। তৃতীয়ত, সারা ভারতের ক্ষেত্রে বিজেপি নিজের সংখ্যার জোরে সরকার গঠনের মতন জায়গায় থাকলো না। যদি বা নরেন্দ্র মোদীর সরকার কোনোভাবে গঠিত হয় রাষ্ট্রপতির কল্যাণে, সেটা হবে অত্যন্ত নড়বড়ে একটা আসন বেশি হলেও বিজেপি পাবে। শেষ হাসি সুকান্ত মজুমদার বলছেন তারাই হাসবেন। কি বলছেন দেখুন পাল্টা জয়প্রকাশ মজুমদার। যেটা গোনা হয়েছে মাত্র 25%ও হয়নি, অতএব এটাকে ব্যবহার করে আমাদের বিরোধী পক্ষ অনেক কিছু বলার চেষ্টা করছে। শেষ হাসি আমরাই আসবো। আমি বলছি তৃণমূলের থেকে একটি হলেও আমরা সিট বেশি পাবো। 3টে রাউন্ড আমাকে দিন, আমি এগিয়ে যাব। যেটা আমরা বারবার বলে এসেছিলাম সর্বভারতীয় ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেটা যে ঠিক বলা হচ্ছিল সেটা সত্য প্রমাণিত হয়েছে। নরেন্দ্র মোদীর একাধিপত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল এক্সিট পোলে। আজকের যে ফলাফল বেরোচ্ছে তাতে প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির যে জায়গা নেই সেটা আবার প্রমাণিত হচ্ছে। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গে যে সিপিএম এর কোনো জায়গা নেই, তাদের শূন্যতার দুঃস্বপ্ন আর কাটলো না। তৃতীয়ত, সারা ভারতের ক্ষেত্রে বিজেপি নিজের সংখ্যার জোরে সরকার গঠনের মতন জায়গায় থাকলো না। যদি বা নরেন্দ্র মোদীর সরকার কোনোভাবে গঠিত হয় রাষ্ট্রপতির কল্যাণে, সেটা হবে অত্যন্ত নড়বড়ে একটা সরকার। একজন সেফোলজিস্ট হিসেবে শিবাজিদা কি বলবেন আমি আসবো, তবে তার আগে নিশীথ প্রামাণিক কত ভোটে পিছিয়ে 4,000 ভোটে পিছিয়ে এখনো পর্যন্ত নিশীথ প্রামাণিক প্রায় 4,000 ভোটে পিছিয়ে। নিশীথ প্রামাণিক হেভিওয়েট ক্যান্ডিডেট
তার সঙ্গে জগদীশ বসুনিয়া তৃণমূল প্রার্থী, তিনি এগিয়ে 4000 ভোটে। শিবাজিদা যেটা বলছিলেন যে জগদীশ চন্দ্র বসুনিয়া তার হয়ে লড়াই করেছেন গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে তৃণমূল নেতারা। হিরণ আছেন আমার সঙ্গে। কোচবিহারে পিছিয়ে গেলেন আবার নিশীথ প্রামাণিক, এবং 4000 ভোটে পিছিয়ে নিশীথ প্রামাণিক। সুতরাং তার মানে শিবাজিদার কথা মতো দাঁড়ায়, হ্যাঁ, মালদা দক্ষিণে এগিয়েই আছে নিশা খান চৌধুরী, অনেকক্ষণ থেকে এগিয়ে। তবে এবার 36,000 ভোটে এগিয়ে গেলেন ঈশা খান। শিবাজিদা, এই মালদা দক্ষিণটা কিভাবে দেখছেন? ঈশা খানের এখানে এগিয়ে যাওয়া খুব সিগনিফিক্যান্ট, কারণ হচ্ছে একই সঙ্গে যে রায়হান দাঁড়িয়েছেন তিনি যথেষ্ট যোগ্য ক্যান্ডিডেট, লেখাপড়া অনেক দূর করেছেন, অক্সফোর্ডে পিএইচডি করছেন, কিন্তু একটা তো ঘটনা, একটা আইডেন্টিটি পলিটিক্সের মতো একটা আইডেন্টিটি ভোটিং এর ব্যাপার আছে, অর্থাৎ কিনা সংখ্যালঘু ভোটের ব্যাপার আছে, সেখানে সেটাকে টপকে, এবং যার ফলে সম্ভাবনা হচ্ছিল যে শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি এগিয়ে যেতে পারেন, এগিয়ে গেছিলেনও মাঝখানে। আমি জানি না কত ভোটে ঈশা খান চৌধুরী এগিয়ে আছেন, 36,000 ভোটে। 36,000 ভোটে। তাহলে কিন্তু দুটো জিনিস বোঝা যাচ্ছে যে এইটা টপকে পেরিয়েছেন, এবং তার পেছনে আশীর্বাদ রয়েছে তার স্বর্গগত যারা যিনি পূর্বজ, যার মালদার ক্ষেত্রে যার অবদানের শেষ নেই আধুনিক মালদা তৈরি করার ক্ষেত্রে, গনি খান, আব্দুল বরকত গনি খান চৌধুরী সাহেব। তার জন্য কিন্তু আজকে মালদার যে পরিচিতি সর্বভারতীয় ক্ষেত্রে অন্তত রেলের দিক থেকে রয়েছে, এইটা কখনো মালদাবাসী ভুলতে পারবেন না। অর্থাৎ সেই জায়গায়ও তার পেছনে একটা লিগেসি তিনি বইছেন। তা না হলে রায়হানের কিন্তু ওখানে একটা জনপ্রিয়তাও আছে, মুসলিম ভোটও তার আছে, সেইটা পেরিয়ে যেখানে তিনি এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ মুসলিম ভোট ভাগাভাগি হওয়ার পরেও এগিয়ে যাচ্ছেন, মুসলিম ভোট নয় হিন্দু ভোটও হতে পারে, সেই জায়গায় যদি এগিয়ে যান তাহলে বুঝতেই হবে এখানে গনি খান চৌধুরীর একটা বড় লিগেসি তার পেছনে রয়েছে। তার মানে অভিষেক, এই কংগ্রেসকে একটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে, কিন্তু অবাক কাণ্ড, বিরোধীরা মানে বিজেপি থেকে আরম্ভ করে সবাই বলে এসেছে যে কংগ্রেসের কিছু নেই, কংগ্রেসের কিছু নেই। তাও নরেন্দ্র মোদীকে বারবার কংগ্রেসকে আক্রমণ করতে হচ্ছে। অমিত শাহকে রাহুল বাবা বলে রাহুল গান্ধী বারবার আক্রমণ করেছেন রাহুল গান্ধীকে। তারপরে কংগ্রেসের এই ফলের কি মানে রহস্যটা কি? আচ্ছা, একটা করে উত্তর দিই। এক হচ্ছে বাংলায় আপাতত একটা আছে, আমরা এখনো আশাবাদী এটা একের থেকে বেশি হবে। 2, নরেন্দ্র মোদী এইবার পঞ্চময় আক্রান্ত হয়েছিলেন না, মানে মদমোহ মাৎসর্য বললে আমরা যে পঞ্চমটা জানি ওই পঞ্চময় না। উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন মাংস, উনি বলেছিলেন মুজরা, উনি বলেছিলেন মাদ্রাসা, উনি বলেছিলেন মোগল, উনি বলেছিলেন মঙ্গলসূত্র। এই পঞ্চম করতে গিয়ে কোথাও গিয়ে মানুষটা হারিয়ে গেছিল। এই জয়টা যত না কংগ্রেসের জয়, এই জয়টা সেই সাধারণ মানুষের জয়। ভারতবর্ষের মানুষ কিরকম জানো তো? ভারতবর্ষের মানুষ ঔদ্ধত্যটা নিতে পারে না। তুমি কনস্টিটিউশন বদলে দেবে, তুমি ইন্ডিয়া শাইনিং এর কথা বলবে, এই জয়টা আমি আবার বলছি কংগ্রেসের একজন প্রান্তিক কর্মী হিসেবে এই জয় আমাদের নয়, এই জয় সেই মানুষগুলোর। আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, আমরা হেলিকপ্টার পাইনি, আমরা পারমিশন পাইনি। ইন্ডিয়া এই লড়াইটা মানুষ এবং অনেকে বলছেন যে এই যে কংগ্রেস বলছে ঔদ্ধত্য, মোদি 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 নিজের ঢাক পেটানো, এর জন্য এর দায়। না না, নিজের ঢাক পেটানো না, আমাদের নেতা মানে কংগ্রেস বলছে। কংগ্রেস তো স্বাভাবিক, সেটা তো উনারা বলবেনই। নরেন্দ্র মোদীজি যে জায়গায় ভারতবর্ষকে নিয়ে গেছেন এবং যে জায়গায় নিয়ে যাবেন, সেটা কংগ্রেস 60 বছরে তাতে মানুষ আর সুযোগ পাবে না। 400 পার করলেন না, আর সুযোগ পাবে না এখনো পর্যন্ত। সুযোগ কি? আমরাই আর সুযোগ নেই, সরকার হচ্ছে না, সরকার আমাদের নিয়ে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, যদি না হয় মুখ্যমন্ত্রী, আপনাদের প্রধানমন্ত্রী কে হবে একটু বলে রাখুন। আপনারা 3 জনই আছেন, হয়তো একই লাইনে পড়ে যাবে। এই একই প্রশ্নে আপনারা ইন্ডিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, তারপরেও মানুষ এই রায় দিয়েছে। মানুষই ঠিক করবে, মানুষই ঠিক করবে। আগে ঠিক করুন। তার মানে ঔদ্ধত্য নয়, কোনো ঔদ্ধত্য না। কিন্তু তাহলে সাধারণ মানুষ কেন রায় দিলেন এরকম? সাধারণ মানুষের 300 পার এখনো পর্যন্ত হয়নি এনডিএর। হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে, এখনো তো চলছে। আপনারা আসলে মানেন না তো, রবীন্দ্রনাথ মানেন না। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। মানুষকে ঠিক করতে দিন কে প্রধানমন্ত্রী হবে। একই জিনিস তুমি রবীন্দ্রনাথ এইগুলো যে আমরা সবাই রাজা যে বলছো না, কিন্তু তোমার নেত্রীর বা নেতার পোস্টারের থেকে বড় পোস্টার যদি হয় তাহলে তার হাল কি হয় সেটা তুমিও জানো। সেটা আমি এখানে আলোচনার বিষয় রাখছি না। শোনো, ঔদ্ধত্যের প্রশ্ন বারবার কংগ্রেসিরা বলে যাচ্ছেন, এটা কোনো বিষয় নয়। নরেন্দ্র মোদী
ভারতবর্ষের সফলতম প্রধানমন্ত্রী। গত 10 বছর ভারতবর্ষকে যে জায়গায় নিয়ে গেছে হ্যাঁ। এবং আগামী 500 টাকার গ্যাস 1100 টাকায় দিয়েছে। আপনি নিশ্চিত থাকুন আগামী 15ই 50 টাকার পেট্রোল 106 টাকায় দিয়েছে। ভাষণ দেবেন স্বাধীনতা দিবসে, কে ওকে। বলবেন? লাল কেল্লাটাই তো বিক্রি করে দিয়েছে। কাছে আসবো, কেন আরে লাল এই রেজাল্ট, কেল্লাটাই বিক্রি মানুষ করে কেন দিয়েছে। এই রায় দিলেন এখনো পর্যন্ত সব আসবো। তবে এই মুহূর্তে দুটো ফলাফল দেখাবো। এক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4,65,000 ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে। অন্যদিকে ডায়মন্ড হারবারে টার্গেট ছিল 4 লক্ষেরও বেশি, 4 লক্ষ পেরিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়ায় 1,08,000 ভোটে এগিয়ে সাজদা আহমেদ, 1,08,000 ভোটে এগিয়ে উলুবেড়িয়ায় সাজদা আহমেদ। এই দুটো ফলাফল দেখালাম, আরো অনেক তথ্য, আরো অনেক ছবি, একেবারে সরাসরি আপডেট নিউজ 18 বাংলায়। কোনো তাড়াহুড়ো আমরা করি না, সঠিক তথ্য, সঠিক রেজাল্ট, নির্ভুল রেজাল্ট আমরা দেখাই। ফিরে আসছি হেডলাইন্সের পরেই। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट সিংহাসনের মহাসংগ্রাম